Hello students, welcome to the class. First of all, today you are going to watch a documentary. তো ডকুমেন্টারিটা দেখার সময় ইউ হ্যাভ টু নোটিস দ্য সাবটাইটেলস আর ক্যাপশনস, অর্থাৎ নিচে যে লেখাগুলো আসবে ভিডিওটা সেটা তুমি খেয়াল করবে এবং তোমার কাজ হবে নিচের 4টা প্রশ্ন আসবে, এই 4টা প্রশ্ন আগেই পড়ে রাখা ভিডিওটা দেখার আগে, এবং এর যে অল্টারনেটিভ উত্তর আছে সেই উত্তরগুলো ভিডিওটা দেখার পরে তোমার খুঁজে বের করা যে ভিডিওতে যা দেখানো হয়েছে সেই অনুযায়ী উত্তরটা কোনটা হবে, দুটা থেকে কোনটা উত্তরটা হবে। টু অল্টারনেটিভস আছে এখানে। তো তুমি ভিডিওটা পজ করে প্রশ্নগুলো পড়তে পারো। তো দেখো প্রশ্নগুলো, যে হোয়াট ইজ দ্য ফোকাস অফ দ্য ভিডিওর মেইন ফোকাসটা কী, অর্থাৎ বিষয়বস্তু কী এই ভিডিওর। অ্যান্ড হোয়াট ইজ দ্য নেম অফ দ্য রিভার শোন ইন দ্য ভিডিও, এই ভিডিওতে যে নদীটাকে দেখানো হয়েছে নদীর নামটা কী। অ্যান্ড হুইচ সিটি ইজ সিচুয়েটেড অন দ্য ব্যাঙ্ক অফ দ্য রিভার, এই রিভারের ব্যাঙ্কে কোন সিটিটা সিচুয়েটেড অবস্থিত। আর ফোর্থ ওয়ান হলো হোয়াট ইজ দ্য কন্ডিশন অফ দ্য রিভার, নদীটা কী কন্ডিশনে আছে। আমরা ডকুমেন্টারিটা দেখি। Dear Alan, in my last mail I mentioned that I was going to Bangladesh. Yesterday we went to visit a river called Buriganga. I have never seen such a river before. It's unbelievable, but its water is actually black. I love swimming. But father did not even let me touch the water. The water is dirty and poisonous. The factories throw their entire dump here. Can you believe that? It also smelled terrible when I went near. Yet I could see many people enjoying a swim there. It made me very sad. So father took me to a swimming pool the next day. The water in the pool was crystal clear blue, but I did not feel like swimming in the pool. I kept wondering about the dark river water. Father said that the river Buriganga is almost dead. Dear Alan, it's been 2 days since I have been here at my grandmother's place. It's quite far from Dhaka. There is so much water everywhere, and I went swimming today. The water here is not like Buriganga's. It's clear and you can see deep down in it. There are wonders under the water here. If you ever come to this country, you will see how green it is. There are carpets of lush green grasses under the clear water. The grasses give the water a wonderful green color. Even Los Angeles doesn't have such amazing water. Father said once the water of Buriganga was also like this, but not anymore. Someday I will bring you along with me. But I do not know if the water will remain this green and clear till then. তাহলে ভিডিওটা তোমাদের যদি দেখা হয়ে গিয়ে থাকে, তোমার কাজ হলো এখন প্রশ্নগুলোর উত্তর দেয়া ভিডিওটা অনুসারে। তুমি ভিডিওটা পজ করো এবং প্রশ্নের উত্তরগুলো খুঁজে বের করো। আশা করি উত্তরগুলো তুমি খুঁজে বের করেছো। নাম্বার 1, ফোকাস অফ দ্য ভিডিও, সেটা অবশ্যই রিভার পলিউশন।
মেইন ফোকাস অফ দ্য ভিডিওটা দেখানো হয়েছে ভিডিওতে রিভার পলিউশন, নদী দূষণ। অ্যান্ড হোয়াট ইজ দ্য নেম অফ দ্য রিভার? অফকোর্স ইটস বুড়িগঙ্গা। অ্যান্ড হুইচ সিটি ইজ সিচুয়েটেড অন দ্য ব্যাঙ্ক অফ দ্য রিভার? নদীর তীরে কোন শহরটা অবস্থিত? এটা আমরা এমনিতেই জানি না যে ঢাকা অবস্থিত। অ্যান্ড হোয়াট ইজ দ্য কন্ডিশন অফ দ্য রিভার? নদীর কন্ডিশনটা, অবস্থাটা কি? গুড না ব্যাড? অবশ্যই এটা ব্যাড, পলিউটেড অবস্থায় আছে বা বুড়িগঙ্গা, অর্থাৎ দূষিত। আজকের লেসন হলো ইংলিশ ফর টুডে, যে তোমার যে ফার্স্ট পেপার বইটা আছে সেটার ইউনিট 12 লেসন 1। তোমার লেসনটার নাম হলো ওয়াটার ওয়াটার এভরিওয়্যার। তুমি এটা পেজ নাম্বার 156-এ গেলে পাবে। তোমাদের যে নতুন ইংলিশ ফর টুডে বইটা আছে তার 156 নম্বর পাতায় আছে। প্রথমে একটা ভোকাবুলারি প্র্যাকটিস। তো তুমি 157 নম্বর পাতায় যাও, তাই সেখানে যে তোমার এই প্যাসেজটার যে দ্বিতীয় প্যারাটা আছে একেবারে শুরুতেই, সেটা তুমি পড়বে এবং সেখান থেকে 3টা ফ্রেজ আছে তা খুঁজে বের করবে। ভিডিওটা পজ করো, তোমার বই থেকে এই ফ্রেজ 3টা খুঁজে বের করো। ফ্রেজ 3টা যদি তোমার খুঁজে পেয়ে গিয়ে থাকো তাহলে দেখো ফ্রেজ 3টা হলো এই: প্যাঙ্কস অফ ডেথ, ডাইং রিভার আর পারপেচুয়াল স্ট্যাঞ্চ। ওকে, এখন তোমার কাজ হলো এই অংশটা, প্যারাগ্রাফটা পড়া এবং তা বোঝার চেষ্টা করা। তুমি ভিডিওটা পজ করো, বইয়ে অথবা ভিডিও থেকে তুমি এই প্যাসেজটা পড়ো। আশা করি তোমার পড়া হয়ে গেছে। আমি যদি তোমাকে একটু হেল্প করি যে প্যাসেজটা কি দেখানো হয়েছে প্যাসেজটাতে। আসলে বাংলাদেশে এনসিটিবি, ন্যাশনাল কারিকুলাম অ্যান্ড টেক্সট বুক বোর্ড, যে বইগুলো ডেভেলপ করেছে সেটা আসলে একটা মাল্টি স্ট্র্যান্ড সিলেবাস ফলো করে করা হয়েছে এবং যার মূল মানে কেন্দ্রে আছে হলো কমিউনিকেটিভ অ্যাপ্রোচেস বা কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং। কিন্তু বাংলাদেশের যে ট্র্যাডিশনাল এডুকেশন, সেখানে গ্রামার ট্রান্সলেশন মেথডটাকে এমনভাবে জোর দেওয়া হয়েছে যে কারণে আমরা সিন কম্প্রিহেনশন পড়াতে গেলেই গ্রামার ট্রান্সলেশন মেথডটা ফলো করি, অর্থাৎ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে আমরা সেন্টেন্স ওয়ার্ড টু ওয়ার্ড বাংলায় ট্রান্সলেট করে দিই। কিন্তু এটা খুব একটা কিন্তু ভালো কিছু বলে আমার মনে হয় না। তবে it's also true that in communicative language teaching it has been said that you can use the mother tongue when the learners can't understand the meaning, and for giving instruction the teacher can use their mother tongue. For example, we can use our mother tongue Bengali, but it should be we should try to minimize the use of our mother tongue and maximize the use of our target language, of the target language, that is English. So these are the facts related to it. তো আবার সেই গ্রামার ট্রান্সলেশন মেথডে অনুযায়ী এখন আমি তোমাকে হেল্প করব যে এই অংশটা কীভাবে বোঝা যেতে পারে, তোমার বুঝতে সহায়তা করবে মাদার টাং এর ইউজটা। ওয়ান অফ দ্য সোর্সেস অফ ওয়াটার ইন আওয়ার কান্ট্রি আর দ্য রিভার্স। তো বাংলাদেশে যে ওয়াটারের যে সোর্সগুলো আছে, উৎসগুলো আছে, তার মধ্যে রিভার একটা। তো রিভার্স আর এভরিওয়্যার, রিভার আমরা দেখতে পাই এভরিওয়্যার, সর্বত্র। কোথায় কোথায় দেখতে পাই? ইন আওয়ার লাইফ, আমাদের জীবনে নদীর ভূমিকা আছে। লিটারেচার, আমাদের সাহিত্যে নদী আছে। ইকোনমি, অর্থনীতিতে নদী আছেই। অ্যান্ড কালচার, আমাদের সংস্কৃতিতেও নদী আছে। আমরা ভাটিয়ালি গাই, সারি গান গাই, আমরা নৌকা বাইচ আয়োজন করি, এগুলো আমাদের কালচার। বাট আর দ্য রিভার্স ইন গুড শেপ? কিন্তু রাইটার তোমাকে প্রশ্ন করছে যে রিভারগুলো কি গুড শেপে আছে, ভালো শেপে আছে? তিনি উত্তর দিচ্ছেন যে আনফর্চুনেটলি, দুর্ভাগ্যজনকভাবে, দে আর নট, তারা নাই। এ ফিউ আর অলরেডি ডেড, এর মধ্যে কিছু নদী আছে অলরেডি মারা গেছে। অ্যান্ড সেভারাল, বেশ কিছু নদী আর গোয়িং, যাচ্ছে, থ্রো, মধ্য দিয়ে। কিসের মধ্য দিয়ে যাচ্ছে? দ্য প্যাঙ্কস অফ ডেথ, ডেথ, মৃত্যুর যে প্যাঙ্কস, যন্ত্রণা, কষ্ট, পেইন, তার মধ্য দিয়ে যাচ্ছে। উদাহরণস্বরূপ বলছে দ্য রিভার বুড়িগঙ্গা ইজ এন এক্সাম্পল। বুড়িগঙ্গা নদীটা একটা এক্সাম্পল বা উদাহরণ। কিসের উদাহরণ? হবে ডাইং রিভার, ডাই প্লাস আইএনজি, ডাইং, অর্থাৎ মারা যাচ্ছে মুমূর্ষ নদীর একটা উদাহরণ হলো বুড়িগঙ্গা। যে বুড়িগঙ্গা নদীটা তার যে ন্যাচারাল কন্ডিশন, ক্যারেক্টারিস্টিক্স, সেটা কিন্তু হারিয়ে ফেলছে, লুজিং। এ রিপোর্ট পাবলিশড ইন দ্য ডেইলি সান, দ্য ডেইলি সান নামক একটা পত্রিকায় একটা রিপোর্ট বা প্রতিবেদন পাবলিশড হয়েছে, ছাপা হয়েছে। এই রিপোর্টটা কি বলছে? ডিসক্রাইবস, বর্ণনা করছে। কি বর্ণনা করছে? হোয়াট হ্যাজ হ্যাপেন্ড, কি হ্যাপেন্ড, ঘটেছে। কার ক্ষেত্রে ঘটেছে? টু দ্য রিভার বুড়িগঙ্গা, বুড়িগঙ্গার লাইফে কি ঘটেছে সেটা বলেছে। অ্যান্ড হোয়াই, কেন ঘটেছে। ইটস ওয়াটার, এটার পানি, কার পানি? বুড়িগঙ্গার পানি। ইজ পলিউটেড, দূষিত।
অ্যান্ড এবং এ পারপেচুয়াল স্ট্যাঙ্ক, একটা পারপেচুয়াল অবিরাম অর্থাৎ কন্টিনিউয়াস একটা ব্যাড স্মেল, স্ট্যাঙ্ক মানে ব্যাড স্মেল, দুর্গন্ধ, এটা ফিল আপ করছে, পূর্ণ করছে। কি ফিলস করছে? দ্য এয়ার, বাতাসকে পূর্ণ করছে। কার বাতাসকে পূর্ণ করছে? অ্যারাউন্ড, চারপাশের বাতাসকে। কার চারপাশের বাতাসকে? এটার মানে বুড়িগঙ্গা, অ্যারাউন্ড বুড়িগঙ্গা, বুড়িগঙ্গার চারপাশের বাতাসকে পারপেচুয়াল একটা কন্টিনিউয়াস অবিরাম যে ব্যাড স্মেলে পূর্ণ করছে। তোমরা যদি রিসেন্টলি গত 2-4-10 বছরের মধ্যে বুড়িগঙ্গা নদী ক্রস করে থাকো, সবাই করেছো আমার ধারণা, তো তোমরা জানো বুড়িগঙ্গা ব্রিজের উপর দিয়ে যাওয়ার সময় কি চমৎকার সুগন্ধ আমাদের নাকে এসে লাগে, বিশেষত ড্রাই সিজনে, শীতকালে। বাট দ্যাট ইজ নট হোয়াট ইট ওয়াজ লাইক বিফোর। কিন্তু পূর্বে এটা লাইক মতো দেখতে যেমন ছিল, ইট ইজ নট হোয়াট, ইট ইজ নট লাইক দ্যাট, এটা তেমন আর নাই। অর্থাৎ আগে কিন্তু নদীটা দেখতে এমন ছিল না, আজকে দেখতে যেমনটা আছে। তো আমরা যদি এই 3টা ফ্রেজ যে দেখলাম, প্যাংস অফ ডেথ, তাহলে এর মানে হলো দ্য পেইন অফ ডেথ, মৃত্যুর যন্ত্রণা, পেইন মানে যন্ত্রণা। আর ডাইং রিভার হলো এমন একটা রিভার উইচ ইজ ডাইং, যা মারা যাচ্ছে, অ্যাকচুয়ালি লুজিং, হারাচ্ছে এটার যে নর্মাল টাইড, প্রাকৃতিক যে স্রোত, নর্মাল স্রোত, সেটা হারিয়ে ফেলছে, টাইডটা হারিয়ে ফেলছে। টাইড মানে স্রোত। আর ন্যাচারাল ক্যারেক্টারিস্টিক্স, স্বাভাবিক যে এর যে কন্ডিশন ক্যারেক্টারিস্টিক্স, সেটাও সে লুজ করছে। পারপেচুয়াল স্ট্যাঙ্ক বলা হয়েছে, পারপেচুয়াল মানে কন্টিনিউয়াস, অবিরাম, আর স্ট্যাঙ্ক মানে হলো তোমার ব্যাড স্মেল, আনপ্লেজেন্ট স্মেল, বাজে গন্ধ, স্মেল মানে গন্ধ। এখন তোমার কাজ হলো এই সিন কম্প্রিহেনশন বা প্যাসেজটার 3rd প্যারাগ্রাফটা পড়া। এটাও তোমার 157 নম্বর পাতায় আছে। তুমি যে প্যারাগ্রাফটা পড়লে তার ঠিক পরের প্যারাগ্রাফটা, এই প্যারাগ্রাফটা পড়ার পরে তোমার যে কাজটা করতে হবে, মেক এ ফ্লো চার্ট, তোমাকে একটা ফ্লো চার্ট তৈরি করতে হবে, যা শো করবে, দেখাবে। কি দেখাবে? এই লাল কালি দিয়ে লেখা আছে দ্য গ্লোরিয়াস পাস্ট অফ বুড়িগঙ্গা রিভার। এটা বুড়িগঙ্গা রিভারের গ্লোরিয়াস অর্থাৎ গৌরবময় পাস্ট, অতীতকালটা দেখাবে। ওকে, অর্থাৎ যেই সিন কম্প্রিহেনশনটা তুমি এখন পড়তে যাচ্ছ বা প্যারাগ্রাফটা পড়তে যাচ্ছ, তাতে লেখা থাকবে যে বুড়িগঙ্গা নদীর একটা গৌরবময় অতীত ছিল। তার উপর নির্ভর করে তোমার ফ্লো চার্টে তোমাকে 6টা শর্ট নোট দেখাতে হবে। শর্ট নোট বা ফ্রেজ তুমি দেখাবে, তুমি ফুল সেন্টেন্স লিখতে পারবে না। ওকে, ফুল সেন্টেন্স না লিখে শর্ট নোট লেখার বুদ্ধিটা কি আমি তোমাকে বলছি। যেমন একটা সেন্টেন্স আমি বলি, বাংলাদেশ বিকেম ইন্ডিপেন্ডেন্ট ইন 1971, 71 সালে বাংলাদেশ স্বাধীন হয়েছিল। এইটা একটা ফুল সেন্টেন্স। এইটা না লিখে তুমি লিখবা গট ইন্ডিপেন্ডেন্স ইন 1971, অর্থাৎ 71 সালে স্বাধীন হয়েছিল। তুমি পুরো সেন্টেন্স লিখবে না, সেন্টেন্সের চুম্বক অংশটা একটা ফ্রেজ আকারে বা একটা শর্ট নোট আকারে তুমি লিখে দিবা। কেমন আমি তোমাকে বলি, সেটা হলো এই যে, আরেকটা উদাহরণ যদি দিই, যে 1952 সালে বাংলাদেশে ভাষা আন্দোলন হয়েছিল, এর একটা পূর্ণ সেন্টেন্স, এটা লেখার দরকার নেই। তুমি লিখবা 52 ভাষা আন্দোলন, ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট ইন 1952, দ্যাটস অল। ওকে, তা আমরা তাহলে এই প্যারাগ্রাফ 3 পড়ি। তুমি ভিডিওটা পজ করো এবং প্যারাগ্রাফটা তুমি তোমার বইতেও পড়তে পারো, ইচ্ছে করলে ভিডিওতেও পড়তে পারো, বইটা যদি তোমার হাতের কাছে না থাকে। এবং তোমার কাজ হলো তুমি আন্ডারলাইন করবে ওই ফ্রেজগুলোকে, ওই বাক্যাংশগুলোকে, যেই বাক্যাংশগুলো তোমার বুড়িগঙ্গা নদীর গৌরবময় অতীতকে দেখিয়েছে, গ্লোরিয়াস পাস্টটা শো করেছে। ভিডিওটা পজ করো। আশা করি তোমার পড়া হয়ে গিয়েছে। তো আমি তোমাকে একটু হেল্প করি প্যাসেজটা বোঝার জন্য, ইউজিং ইউর মাদার টাং। দ্য রিপোর্ট সেইজ দ্যাট, রিপোর্টটা বলছে দ্য রিভার, অর্থাৎ যেই রিপোর্টটার কথা আমরা পড়লাম, ডেইলি সানের রিপোর্ট, সেই রিপোর্টটা বলছে দ্য রিভার হ্যাড আ গ্লোরিয়াস পাস্ট। এই রিভারটা, নদীটার একটা গ্লোরিয়াস গৌরবময় পাস্ট ছিল, অতীত ছিল। ওয়ান্স, একদা, ইট ওয়াজ এ ট্রিবিউটারি, এটা ছিল একটা ট্রিবিউটারি বা শাখা নদী। কার শাখা নদী? অফ দ্য মাইটি গ্যাঞ্জেস। গ্যাঞ্জেস মানে গঙ্গা, গঙ্গা নদীর একটা শাখা নদী ছিল হলো তোমার বুড়িগঙ্গা। এই কারণে এটার নাম হয়ে গেছে বুড়ো গঙ্গা। এবং এই নদীটা কি হয়েছে? ফ্লোড ইনটু দ্য বে অফ বেঙ্গল। এটা বঙ্গোপসাগরের মধ্য দিয়ে, বে অফ বেঙ্গল বা বঙ্গোপসাগরের মধ্য দিয়ে প্রবাহিত হতো, বঙ্গোপসাগরে গিয়ে পতিত হয়েছে, অর্থাৎ পড়েছে। থ্রো দ্য রিভার ধলেশ্বরী, থ্রো মানে মধ্য দিয়ে, দ্য রিভার ধলেশ্বরী, ধলেশ্বরী নদীর মধ্য দিয়ে গিয়ে বে অফ বেঙ্গল বা বঙ্গোপসাগরে পড়েছে। বে মানে
উপসাগর, আর বেঙ্গল মানে বঙ্গ, বঙ্গ উপসাগর। অর্থাৎ বঙ্গোপসাগর শব্দটা আমরা বাংলায় একটা শব্দের মধ্যে লিখলেও ইংরেজিতে কিন্তু আমরা 4টা শব্দ ইউজ করছি। দ্য বে উপসাগর, অফ বেঙ্গল বেঙ্গলের বে বা উপসাগর। পরের সেন্টেন্স, গ্র্যাজুয়ালি ধীরে ধীরে এটা মানে নদীটা লস্ট হারিয়ে ফেলেছিল। কি হারিয়ে ফেলেছিল? ইটস এর লিঙ্ক মানে কানেকশন হারিয়ে ফেলেছিল। কার সাথে কানেকশন হারিয়ে ফেলেছিল? উইথ সাথে, দ্য গ্যাঞ্জেস মানে গঙ্গা বা পদ্মার সাথে সে তার লিঙ্কটাকে লস্ট করেছিল, হারিয়ে ফেলেছিল। অ্যান্ড গট দ্য নেম বুড়িগঙ্গা, এবং সে তখন বুড়িগঙ্গা নামটা গট পায়, কারণ যেই গঙ্গা বুড়ো হয়ে গঙ্গা নদীর কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে সে বুড়িগঙ্গা। ওকে। দ্য মুঘল শাসকরা অর্থাৎ বাবর, শাহজাহান বা জাহাঙ্গীররা, সম্রাট জাহাঙ্গীররা মার্ভেলড হয়েছিল, চমৎকৃত হয়েছিল। অ্যাট দ্য টাইড লেভেল অফ বুড়িগঙ্গা নদীর টাইড স্রোত লেভেল পরিমাণ, স্রোতের মাত্রা দেখে তারা মার্ভেলড হয়েছিল, আকর্ষিত হয়েছিল, চমৎকৃত হয়েছিল। এবং সেই আকর্ষণের ফলশ্রুতিতে তারা কি করেছে? অ্যান্ড ফাউন্ডেড প্রতিষ্ঠা করেছিল। ফাউন্ড মানে প্রতিষ্ঠা করা। কি প্রতিষ্ঠা করেছিল? দেয়ার ক্যাপিটাল, তাদের রাজধানী প্রতিষ্ঠা করেছিল। কি নাম দিয়েছিল? জাহাঙ্গীরনগর নাম দিয়েছিল। কোথায় এটা তারা প্রতিষ্ঠা করেছিল? অন ইটস ব্যাঙ্ক, এটার তীরে। ইটস মানে অবশ্যই বুড়িগঙ্গার ব্যাঙ্ক বা তীরে প্রতিষ্ঠা করেছিল। কখন প্রতিষ্ঠা করেছিল? কবে? ইন 1610, 1610 সালে, অর্থাৎ আজ থেকে প্রায় 400 বছর আগে। এরপর যদি আমরা যাই, দ্য রিভার, এই নদীটা সাপ্লাই করেছিল। সাপ্লাই করার অর্থ হলো এই যে তোমার এই দিত আর কি, ড্রিঙ্কিং ওয়াটার, অর্থাৎ সুপেয় পানি, খাবার পানিটা এরা সাপ্লাই করতো। ওকে। অ্যান্ড সাপোর্টেড, এটা সাপোর্ট করতো, সমর্থন করতো। কি সমর্থন করতো? তোমার ট্রেড অ্যান্ড কমার্স, অর্থাৎ ট্রেড অ্যান্ড কমার্সকে প্রমোট করতো তোমার এই নদীটা। অর্থাৎ নদী যেমন তোমার ড্রিঙ্কিং ওয়াটারটা সাপ্লাই করতো, ঠিক একইভাবে ট্রেড অ্যান্ড কমার্সের যে ট্রান্সপোর্টেশনের ব্যবস্থাটাও কিন্তু এই নদীর মাধ্যমেই হতো। আজকেও কিন্তু ট্রেড অ্যান্ড কমার্স হচ্ছে, কিন্তু ড্রিঙ্কিং ওয়াটারটা আর আমরা এর সাপ্লাইটা আমরা পাচ্ছি না। জাহাঙ্গীরনগর ওয়াজ রিনেমড, জাহাঙ্গীরনগরের নেমটা রিনেম হয়, নতুন করে নামকরণ হয় ঢাকা। হুইচ, যা গ্রো করেছে। কি হিসেবে গ্রো করেছে? ইনটু এ হ্যাভিলি পপুলেটেড সিটি, এটা একটা হ্যাভিলি অর্থাৎ অনেক ভাবে তোমার হ্যাভিলি ভয়ঙ্করভাবে একটা পপুলেটেড জনবহুল সিটিতে পরিণত হয়েছে। উইথ এ ক্রনিক শর্টেজ অফ স্পেস, যেখানে স্পেসের জায়গার খুব শর্টেজ আছে, অভাব আছে, এবং এটা ক্রনিক, খুব মারাত্মক অভাব আছে। তুমি জানো যে ঢাকায় তুমি একটা খালি জমি পাইবে না, সব জায়গায় বাড়িঘর তৈরি হয়ে গেছে, একটা ছোট্ট ফ্ল্যাটের মধ্যেই প্রচুর লোক থাকে। তো তোমার যদি পড়াই হয়ে গিয়ে থাকে তাহলে তুমি দেখতে পেলে যে এখানে কিন্তু অনেকগুলো ফ্রেজ অলরেডি তোমার পেয়ে যাওয়ার কথা, যেগুলো এই নদীটার গ্লোরিয়াস পাস্ট, গৌরবময় অতীতকে তুলে ধরেছে। যেমন একসময় মুঘলদের রাজধানী ছিল, একসময় এটা বে অফ বেঙ্গলে পতিত হতো, একসময় এটার সাথে লিঙ্ক ছিল গ্যাঞ্জেস, গঙ্গা নদীর। ওকে। এটা ড্রিঙ্কিং ওয়াটারটা সাপ্লাই করতো, সাপোর্ট করতো ট্রেড অ্যান্ড কমার্সকে, অ্যাটসেট্রা অ্যাটসেট্রা। তো তুমি ইচ্ছে করলে এই যে ফ্রেজগুলো মার্ক করা হয়েছে, হ্যাঁ, তোমার এগুলোকে তুমি ইচ্ছে করলে শর্ট নোট বা ফ্রেজ আকারে লিখতে পারো ওই 6টা জায়গায় উত্তর লেখার জন্য। যেমন দ্য রিভার হ্যাড আ গ্লোরিয়াস পাস্ট, এটা ছিল ট্রিবিউটারি, শাখা নদী অফ দ্য গ্যাঞ্জেস, গঙ্গা শাখা নদী। দ্য রিভার ফ্লোড ইন্টু দ্য বেঙ্গলে বেঙ্গল বঙ্গোপসাগরে পতিত হতো। আরেকটা লিখতে পারো লস্ট ইটস লিঙ্ক উইথ গ্যাঞ্জেসের সাথে সে তার লিঙ্কটা, কানেকশনটা লস্ট করে, হারিয়ে ফেলে। তারপরে তুমি লিখতে পারো মুঘলস মার্ভেলড অ্যাট দ্য টাইড লেভেল অফ বুড়িগঙ্গার টাইড লেভেল, স্রোত দেখে মুঘলরা মার্ভেলড হয়েছিল, চমৎকৃত হয়েছিল। তারপর লিখতে পারো মুঘলস ফাউন্ডেড দেয়ার ক্যাপিটাল জাহাঙ্গীরনগর অন ইটস ব্যাঙ্ক ইন 1610, 1610 সালে মুঘলরা জাহাঙ্গীরনগর এখানে এর ব্যাঙ্ক বা তীরে গড়ে তোলে। তারপর তুমি লিখতে পারো যে ইটস সাপ্লাইড ড্রিঙ্কিং ওয়াটার। তারপর লিখতে পারো ইটস সাপোর্টেড ট্রেড অ্যান্ড কমার্স। আর লাস্ট ওয়ান তোমার লিখতে পারো যে জাহাঙ্গীরনগর ওয়াজ রিনেম ঢাকা, এর ঢাকার নামকরণ হয়। তো উত্তরটা তুমি ঠিক এইভাবে সাজাবে, অ্যান্সার টু দ্য কোয়েশ্চেন নাম্বার 1 আর 2। তারপর তুমি 1 থেকে 6 পর্যন্ত এবং প্রত্যেকটা কিন্তু তুমি বক্স করে দিবে এবং মাঝখানে অ্যারো চিহ্ন দিবে, তা না হলে কিন্তু উত্তরটা হবে না। এবং উত্তর হবে টোটাল 6টা। প্রথমটা উত্তর দেওয়া থাকবে, এরপরে ওইটা লেখার পরে তুমি আরও 6টা উত্তর লিখবে। ওকে। তা না হলে কিন্তু তোমার তুমি যদি 5টা উত্তর লেখো তাহলে কিন্তু মার্কস তুমি পাবে না, কারণ প্রথমটা কিন্তু কাউন্ট করবে না টিচার। ওকে।
এখন তোমার কাজ হলো 4th প্যারাগ্রাফটা পড়া, ঠিক তার পরের প্যারাগ্রাফটা পড়া, যেটা পেজ নাম্বার 157-এ আছে। এবং তোমাকে আরেকটা ফ্লো চার্ট আমি দিচ্ছি, এটা তুমি নিজে নিজে করবে। এই ফ্লো চার্ট শোয়িং, যা দেখাবে দ্য পলিউশন অফ বুড়িগঙ্গা রিভার, বুড়িগঙ্গা নদীর যে পলিউশন, দূষণ, সেই বিষয়ে তোমার 4th প্যারাগ্রাফে লেখা আছে। যেমন প্রথম একটা উদাহরণ দেওয়া হয়েছে এখানে, যে টক্সিক কেমিক্যাল অ্যান্ড ওয়েস্ট, অর্থাৎ দূষিত কেমিক্যাল এসে পড়ছে, ওয়েস্ট মানে বর্জ্য এসে পড়ছে, এটা ডাম্প করা হচ্ছে বুড়িগঙ্গা নদীতে। তুমি ভিডিওতেও একটু আগে দেখেছো এটা। ওকে, তো তোমার এখনকার বিষয় হলো ফ্লোচার্ট তৈরি করা, এবং ফ্লোচার্টের বিষয়বস্তু হলো পলিউশন অফ বুড়িগঙ্গা, বুড়িগঙ্গার দূষণ। তো হিয়ার ইজ ইয়োর প্যাসেজ প্যারাগ্রাফ। তো 4th প্যারাগ্রাফটা তুমি ইচ্ছে করলে পজ করে পড়তে পারো, অথবা বই থেকেও পড়তে পারো। আমার ধারণা তোমার পড়া হয়ে গিয়েছে। তো আমি তোমাকে আই এম গোয়িং টু হেল্প ইউ অ্যাগেন টু রিড দ্য প্যাসেজ অ্যাগেন টু আন্ডারস্ট্যান্ড ইউ, অ্যান্ড আই উইল ট্রান্সলেট ইট ইন বেঙ্গলি। দ্য সিটি, এই নদীটা পেইড ব্যাক, পে ব্যাক মানে ফিরিয়ে দেয়া। সিটি বলতে ঢাকা সিটি পে ব্যাক করছে, ফিরিয়ে দিচ্ছে। দ্য বাউন্টি অফ দ্য রিভার, এই যে রিভারটা, নদীটার যে বাউন্টি আছে, দান আছে, গিফট আছে, সেই গিফটের বিনিময়ে সে কী দিচ্ছে, সে কী পে ব্যাক করছে? বাই সাকিং, এটা সাক করছে, শুষে নিচ্ছে, লাইফ, জীবন শুষে নিচ্ছে। কার জীবন? কোথা থেকে জীবনটা শুষে নিচ্ছে? আউট অফ ইট, আউট অফ দ্য রিভার, আউট অফ বুড়িগঙ্গা, অর্থাৎ বুড়িগঙ্গা নদীর জীবন থেকে বুড়িগঙ্গা নদীর জীবনটাকে শুষে নিচ্ছে। কিসের বিনিময়ে? যে বুড়িগঙ্গা তাকে দান দিচ্ছে, সুপেয় পানি, ট্রেড অ্যান্ড কমার্স, ট্রান্সপোর্টেশন, এটসেট্রা এটসেট্রা। অর্থাৎ একটা লোক তোমাকে পানি খাওয়ালো, তারপর তুমি সেই লোকটাকে গলা টিপে মেরে ফেললা। অর্থাৎ নদী তোমাকে পানি দিচ্ছে, সেই নদীকে তুমি ময়লা ফেলে দূষিত করছো, অর্থাৎ নদীর জীবনটাই শেষ করে দিচ্ছে। অ্যাকর্ডিং টু নিউজ পেপার রিপোর্ট, অ্যাকর্ডিং টু মানে অনুসারে, কী অনুসারে? নিউজ পেপারের রিপোর্ট অনুসারে। ওই যে নিউজ পেপারের রিপোর্টটা আমরা, রিপোর্টের কথা প্রথম বা দ্বিতীয় প্যারায় উল্লেখ পেলাম ডেইলি সানে, সেই রিপোর্ট অনুসারে, অ্যাকর্ডিং টু মানে অনুসারে, সেটা হলো কি? দ্য বুড়িগঙ্গা ইজ ডাইং, বুড়িগঙ্গা মারা যাচ্ছে। বিকজ অফ, কারণে, কিসের কারণে? পলিউশন, দূষণের কারণে মারা যাচ্ছে। হিউজ quantities of toxic chemicals and wastes from mills and factories, hospitals and clinics and households and other establishments are dumped into the river every day. তো দেখি আমরা সেন্টেন্সটা। ইউজ মানে প্রচুর, কোয়ান্টিটিস মানে পরিমাণে, প্রচুর পরিমাণে কি পড়ছে? টক্সিক, বিষাক্ত, কেমিক্যাল পড়ছে, রাসায়নিক পড়ছে, অ্যান্ড ওয়েস্টস এবং বর্জ্য পড়ছে। কোথা থেকে বর্জ্যগুলো আসছে? ফ্রম মিলস অ্যান্ড ফ্যাক্টরি, কলকারখানা থেকে আছে, মিলস ফ্যাক্টরি থেকে আসছে। হসপিটালস অ্যান্ড ক্লিনিক্স, হাসপাতাল এবং ক্লিনিকগুলো থেকে আসছে। অ্যান্ড হাউস হোল্ডস, এবং তোমার হাউস হোল্ড যে গৃহস্থালী, বাড়ি, হ্যাঁ, সেখান থেকে আসছে। অ্যান্ড আদার, অন্যান্য এস্টাবলিশমেন্ট অর্থাৎ স্থাপনা, যেমন তুমি মার্কেট বলতে পারো, সেখান থেকে আসছে। এই যে ওয়েস্ট বা কেমিক্যালগুলো আমরা পাচ্ছি, সেগুলো কী করা হচ্ছে? আর ডাম্প করা হচ্ছে, ছুঁড়ে ফেলা হচ্ছে। কোথায় ছুঁড়ে ফেলা হচ্ছে? ইনটু দ্য রিভার, নদীতে ফেলা হচ্ছে, অর্থাৎ ইনটু দ্য বুড়িগঙ্গা রিভার, বুড়িগঙ্গা রিভারে ফেলা হচ্ছে এভরিডে, প্রত্যেক দিন। দ্য সিটি, এই শহরটা, অফ ঢাকা, ঢাকা শহরটা, ডিসচার্জেস, এটা ডিসচার্জ করছে, অর্থাৎ তোমার ত্যাগ করা বা ফেলছে। অর্থাৎ এখানে তুমি বলতে পারো যে একটু আগে যে শব্দটা আমরা দেখলাম, ডাম্প করা, ফেলা, এর একটা সিনোনিম হতে পারে ডিসচার্জ করা, ফেলা। কি ফেলছে? ঢাকা discharges about 4,500 tons of solid waste every day, and most of it is directly released into the বুড়িগঙ্গা। তো দেখি, ঢাকা ডিসচার্জ করছে, ফেলছে অ্যাবাউট প্রায় 4,500 tons, 4,500 টন সলিড ওয়েস্ট ফেলছে, অর্থাৎ তোমার যেই ওয়েস্টটা কোনোভাবে প্রসেস করা হয় নাই, দূষণমুক্ত করা হয় নাই, এমন ওয়েস্ট বা বর্জ্য ফেলা হচ্ছে এভরিডে, প্রত্যেক দিন। এবং মোস্ট অফ ইট, অর্থাৎ মোস্ট অফ দ্য ওয়েস্ট, বেশিরভাগ বর্জ্য, ইজ ডিরেক্টলি, এটা সরাসরি ফেলা হচ্ছে, রিলিজ করা হচ্ছে ইনটু দ্য বুড়িগঙ্গা নদীতে, এই সরাসরি ফেলা হচ্ছে। অর্থাৎ এটাকে যে তোমার প্রসেস করে দূষিত অংশটাকে বাদ দিয়ে শুধুমাত্র ভালো অংশটা ফেলবে, তা কিন্তু ফেলছে না, সলিড ওয়েস্টটা ফেলছে। তারপরে কি পাচ্ছি আমরা? অ্যাকর্ডিং টু দ্য ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্ট, DOE, 2,000 tons of tannery waste, including some highly toxic materials, are released into the river every day. অর্থাৎ কী বলা হচ্ছে? অ্যাকর্ডিং টু মানে অনুসারে। কী অনুসারে? ডিপার্টমেন্ট, বিভাগ। কোন বিভাগ?
এনভায়রনমেন্ট পরিবেশ বিভাগ বা পরিবেশ অধিদপ্তর অনুসারে, এটার সংক্ষেপে নামটা লেখা হয়েছে DOE, ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্ট, তার মতানুসারে 20,000 টনস 20,000 টন ট্যানারি ওয়েস্ট, ট্যানারি মানে চামড়া শিল্প আর ওয়েস্ট মানে বর্জ্য, চামড়া শিল্পের বর্জ্য, ইনক্লুডিং এর মধ্যে অন্তর্ভুক্ত আছে, ইনক্লুড মানে অন্তর্ভুক্ত থাকা, কি অন্তর্ভুক্ত আছে, সাম কিছু টক্সিক, হাইলি টক্সিক উচ্চমাত্রার বিষাক্ত ম্যাটেরিয়ালস আছে, অর্থাৎ বস্তু আছে। অর্থাৎ তুমি জানো ট্যানারি ওয়েস্ট বা চামড়া বর্জ্য, চামড়া পরিশোধনের জন্য অ্যাসিড লাগে, অর্থাৎ অ্যাসিডের মতো টক্সিক ম্যাটেরিয়ালস তার মধ্যে আছে, যেই অ্যাসিড পড়লে চামড়া পুড়ে যায় এবং যেই অ্যাসিড দিয়ে গরু বা অন্য কোনো প্রাণীর চামড়া থেকে লোমগুলো তুলে ফেলা হয় যাতে চামড়াটা জুতো বা অন্য ব্যাগ তৈরির কাজে ব্যবহার করা যেতে পারে। তো এই ধরনের টক্সিক অ্যাসিড ফেলা হচ্ছে আর ফেলা হচ্ছে ইনটু দ্য রিভার, নদীতে এভরিডে, প্রত্যেক দিন। অর্থাৎ আমরা পাচ্ছি 4,500 টন সলিড ওয়েস্ট, আরেকটা পাচ্ছি 20,000 টন ট্যানারি ওয়েস্ট। এক্সপার্টস অর্থাৎ বিশেষজ্ঞরা, যারা কোনো বিষয়ে এক্সপার্টস, তাদেরকে বলা হচ্ছে যে এক্সপার্টসরা, বিশেষজ্ঞরা আইডেন্টিফাইড, তারা আইডেন্টিফাই করা মানে চিহ্নিত করা, আইডেন্টিফাই করেছেন, চিহ্নিত করেছেন। কি চিহ্নিত করেছেন? 9 ইন্ডাস্ট্রিয়াল এরিয়াস, 9টা ইন্ডাস্ট্রিয়াল অর্থাৎ তোমার শিল্প এরিয়া, এলাকা চিহ্নিত করেছে। ইন মধ্যে অ্যান্ড অ্যারাউন্ড চারপাশে, মধ্যে এবং চারপাশে। কার মধ্যে এবং চারপাশে? দ্য ক্যাপিটাল সিটি, আমাদের যে ক্যাপিটাল রাজধানী, সিটি মানে শহর অর্থাৎ ঢাকা, ঢাকার ইন মধ্যে এবং অ্যারাউন্ড চারপাশে 9টা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, 9 ইন্ডাস্ট্রিয়াল এরিয়াকে আইডেন্টিফাই করা হয়েছে অ্যাজ হিসেবে। কী হিসেবে আইডেন্টিফাই করা হয়েছে? দ্য প্রাইমারি মানে প্রাথমিক, প্রথম, শুরুর, সোর্সেস উৎস, অর্থাৎ এর প্রাথমিক উৎস হিসেবে চিহ্নিত করা হয়েছে। কিসের প্রাথমিক উৎস? অফ রিভার পলিউশন, নদী দূষণের প্রাথমিক উৎস হিসেবে চিহ্নিত করা হয়েছে। এলাকাগুলোর নাম কি কি? টঙ্গী, দাসগাঁও, হাজারিবাগ, তারাবো, নারায়ণগঞ্জ, সাভার, গাজীপুর, ঢাকা এক্সপোর্ট প্রসেসিং জোন বা ইপিজেড, ঢাকা ইপিজেড অ্যান্ড ঘোড়াশাল। তো আমরা এখানে কিন্তু পেলাম যে ঢাকায় শহরটা তোমার কিভাবে রিভার পলিউশন করছে, অর্থাৎ নদী দূষণ বা ওয়াটার পলিউশন করছে। তো আমরা এখানে এই ফ্লোচার্টে লেখার জন্য যে ফ্রেজগুলো আমি পেয়েছি সেগুলো এখানে মার্ক করা আছে, তুমি ভিডিওটা পজ করে দেখতে পারো। তো দেখো, বুড়িগঙ্গা ইজ ডাইং, বুড়িগঙ্গা মারা যাচ্ছে বিকজ অফ পলিউশন, এটা কিন্তু একটা ফ্রেজ হতে পারে যা তুমি রিভার পলিউশনের ফ্লোচার্টে লিখতে পারো। দ্বিতীয় লিখতে পারো হিউজ কোয়ান্টিটিস অফ টক্সিক কেমিক্যালস ফ্রম হসপিটালস অ্যান্ড ক্লিনিক্স। আবার লিখতে পারো ওয়েস্টস ফ্রম মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ। আবার লিখতে পারো যে কেমিক্যালস অ্যান্ড ওয়েস্টস ফ্রম হাউস হোল্ড অ্যান্ড আদার এস্টাবলিশমেন্টস। এখানে কিন্তু 3টা তৈরি করা যেতে পারে। এরপরে তুমি যেটা লিখতে পারো, ঢাকার ডিসচার্জেস অ্যাবাউট 4,500 টনস অফ সলিড ওয়েস্ট এভরিডে, প্রতিদিন 4,500 টন সলিড ওয়েস্ট এটা ডিসচার্জ করা হচ্ছে নদীতে। তারপরে তুমি লিখতে পারো যে 2,000 টনস অফ ট্যানারি ওয়েস্ট আর রিলিজড এভরিডে, প্রতিদিন 20,000 টন ট্যানারি ওয়েস্ট ফেলা হচ্ছে। আবার লিখতে পারো হাইলি টক্সিক ম্যাটেরিয়ালস, উচ্চমাত্রার, হাইলি মানে উচ্চমাত্রার, টক্সিক মানে বিষাক্ত, আর ম্যাটেরিয়াল পদার্থ রিলিজ করা হচ্ছে ইনটু দ্য রিভার, নদীতে ফেলা হচ্ছে এভরিডে, প্রত্যেক দিন। তারপর তুমি লিখতে পারো যে 9 ইন্ডাস্ট্রিয়াল এরিয়াস আর প্রাইমারি সোর্সেস অফ রিভার পলিউশন, রিভার পলিউশনের প্রাইমারি সোর্স হলো 9 ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, 9টা ইন্ডাস্ট্রিয়াল এলাকা। তো এই উত্তরটা আমরা যদি সাজাই, তুমি ইচ্ছে করলে ভিডিওটা পজ করে খাতায় উত্তরটা লিখতে পারো। তো আমরা যদি উত্তরটা সাজাই, এইভাবে সাজাবো এবং অবশ্যই অ্যারো দিয়ে সাজিয়ে দিবা, কীভাবে লিখবা প্রথম ফ্লোচার্টটা করার সময় আমি বলেছি। ওকে, আজকে তাহলে এ পর্যন্তই থাকুক। তোমার একটা আমি হোমওয়ার্ক দিয়ে দিই, সেটা হলো এই যে তুমি ওয়াটার পলিউশনের উপর একটা প্যারাগ্রাফ লিখবে, চেষ্টা করবে যাতে এটা 250 ওয়ার্ডসের মধ্যে থাকে। ওকে, তো তুমি কীভাবে লিখবা প্যারাগ্রাফটা? যে কোনো প্রবলেমের উপর তুমি যদি প্যারাগ্রাফ লিখতে যাও, তাহলে তুমি সবার আগে যেটা খেয়াল করবা সেটা হলো ডিফাইন দ্য প্রবলেম। ওয়াটার পলিউশনের এই প্রবলেমটাকে তুমি ডিফাইন করার চেষ্টা করবা, অর্থাৎ এটার একটা সংজ্ঞা দেওয়ার চেষ্টা করবা যে হোয়াট ইজ ওয়াটার পলিউশন, ওয়াটার পলিউশন কী। তারপর তুমি ওয়াটার পলিউশনের কজগুলো খুঁজে বের করার চেষ্টা করবে যে কী কী কারণে এই ওয়াটার পলিউশনের প্রবলেমটা হচ্ছে।
অর্থাৎ তুমি এর আগে যে ফ্লো চার্টটা পড়লা সেখানে কিন্তু তুমি 6-7টা প্রবলেমের একটা লিস্ট অলরেডি তৈরি করে ফেলেছো যে এই কারণে ওয়াটার পলিউশনটা হচ্ছে, বিশেষ করে রিভার পলিউশনটা। তারপরে তুমি এই প্রবলেমটার কী কী ইম্প্যাক্ট আছে, প্রভাব আছে, সেটা তুমি লিখবা। অর্থাৎ এর খারাপ দিক কী কী আছে, এর কী কী লস হচ্ছে এই প্রবলেমটার কারণে, ওয়াটার পলিউশনের কারণে, আর এর ভিকটিম কারা, শিকার কারা, কারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। আর সবশেষে তুমি মেজার বা স্টেপ বা সলিউশন লিখবা যে এই প্রবলেমটা কীভাবে সলিউশন করা যেতে পারে, অর্থাৎ কী কী মেজার বা স্টেপ নেওয়া যেতে পারে, পদক্ষেপ নেওয়া যেতে পারে যাতে এই ওয়াটার পলিউশনের প্রবলেমটা স্টপ, বন্ধ হয়ে যাবে অথবা মিনিমাইজ করা যাবে, কমানো যাবে। ওকে, তো দ্যাটস অল, আজকে পর্যন্ত থাকুক। হ্যাভ আ নাইস টাইম, গুড লাক, সেভ দ্য রিভার, সেভ দ্য নেচার। থ্যাংক ইউ।